তো সিরাজদৌল্লার মৃত্যুর পর কিন্তু সাধারণ মানুষের চোখে জল আসেনি, তারা কিন্তু সেভাবে কান্না করেনি, বা সিরাজদৌল্লা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেছে সেটা আমরা সেভাবে কিন্তু ইতিহাসে পাই না। ইংরেজরা যেহেতু 200 বছর আমরা পরাধীন হয়েছিলাম, হ্যাঁ, এবং ওই সিরাজউদ্দৌলার সঙ্গে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ ক্ষমতায় এলো, তারপর 200 বছর আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি, সেই জন্য সব রাগটা গিয়ে পড়ে আমাদের মির্জাফরের উপরে। শুধু তাই নয়, এরা কিন্তু নিজেদেরকে বীর মনে করতেন এবং সবচেয়ে নবাবের সবচেয়ে শক্তির জায়গা ছিল এরাই। মোস্তফা কামাল মানে বিহার আক্রমণ করার পিছনে কারণ বা সিরাজের বাবার যে নিহত হওয়ার কারণ, জৈনুদ্দিন আহমেদ যখন নিহত হলেন, সেটার কারণটাই ছিলেন কিন্তু মানে যদি আমরা ঘুরিয়ে দেখি আলীবর্দী খাঁ। আচ্ছা, মুর্শিদাবাদের কোন নবাবকে আপনার সব থেকে বেশি ভালো লাগে? আমাদের এখানে তো অনেক নবাব, মানে হিসাব মতো প্রায় 17 জন। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 17 জন নবাব। তো তার মধ্যে নবাব বাহাদুররাও আছে, যদিও মানে তারা জমিদার শ্রেণীর বলতে পারা যায় তাদেরকে, মানে তাদের নবাব পদটা হয়তো ছিল কিন্তু সেই ক্ষমতাটা ছিল না, একদম স্থানীয় জমিদার যেমন হয় সেই জায়গায় তারা পড়ে। কিন্তু মূল যে আমাদের যারা নবাব, মানে যারা নবাবই করে গেছেন, আমি পরবর্তী নবাবদের কথা পরেই আসছি, কিন্তু যে পরবর্তীতে ব্রিটিশ অধীনস্থ তারা ছিল, তাদের হাতে অনেক কিছু ইচ্ছা থাকলেও উপায় ছিল না, একদমই। হ্যাঁ, কিন্তু যাদের ইচ্ছাও ছিল উপায়ও ছিল, সেই নবাব বলতে গেলে আমরা মূলত 5 জন নবাবকে পাচ্ছি, তাই না? যে মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন, সরফরাজ, আমাদের আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলা। আমি এর সাথে মির্জাফরকে বলবো না, কিন্তু মীর কাসিমকে অবশ্যই বলবো। হ্যাঁ, মীর কাসিম, কিন্তু অনেকটা চেষ্টা তাহলে করেছেন। এই যে নবাব, আমি তাহলে মির্জাফর এবং মীর কাসিম, তো 5 2 7, 7 জনকে আমি ধরলাম, কারণ মীর কাসিম অনেকটা স্বাধীনচেতা নবাব ছিলেন, আর মির্জাফরের আমলে পুরোপুরি ব্রিটিশ মানে তারা ক্ষমতা নেয়নি, কারণ একদম হস্তান্তর হয়েছিল তার পরবর্তী নাজমুদ্দৌলা, সাইফুদ্দৌলা এরা পরপর যখন নবাব আসে, তখন আস্তে আস্তে ক্ষমতাটা পুরোপুরি যায়, কিন্তু মির্জাফরের সময় পুরোপুরি ইংরেজদের এতে যায়নি। ইংরেজদের সহযোগী একটা ছিল, সহযোগিতা ছিল, কথা শুনে চলতেন কিন্তু বাধ্য ছিলেন না। উনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি ভেবেছিলেন যে মানে ইংরেজরা তার একটা সহকারী দল হিসেবে তাদেরকে দেখেছিলেন, ওয়েলউইশার সেই হিসেবে দেখেছিলেন, বা যুদ্ধ বিগ্রহ লাগলে। আর আরেকটা ব্যাপার কি, ওনার আর্থিক সমস্যা হয়েছিল, সেটা ইংরেজদের কাছে উনি ওই জন্য বাধ্য হয়েছিলেন কিছুটা মাথা নত করে থাকতে, কারণ পুরো টাকাটা তো দিতে পারেননি। পলাশির যুদ্ধে যে টাকাটা ইংরেজদের দেবে বলেছিলেন, সবটা তো শোধ করতে পারেননি, অনেকটা কিস্তিতে শোধ করেছিলেন। তো যাই হোক, আপনার প্রথম প্রশ্নেই আসি। আচ্ছা, যে সুজাউদ্দিন, হ্যাঁ, যদি বলেন এই নবাবদের মধ্যে সবচেয়ে ভালো কাকে লাগে, সুজাউদ্দিন। ওনার চারিত্রিক একটা বৈশিষ্ট্য নিয়ে অনেকেই হয়তো খারাপ ভাবেন যে উনি মদ খেতেন বা একাধিক নারী সঙ্গ করতেন, এই একটা খারাপ দিক হয়তো আছে বা ছিল, কিন্তু এটা কিন্তু কোথাও আমরা পাই না যে উনি কোনো মহিলাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তুলে নিয়ে গেছেন, বা আমরা এটা পাই না যে উনি মদ খেতেন, ঠিক আছে, কিন্তু সেটা তো ম্যাক্সিমাম নবাবরাই, মানে মুর্শিদ কুলি খান বাদ দিয়ে বাকি সবাই তো সুরাপান করতেন কম বেশি। তো সেই হিসেবে ওই নারী সঙ্গর জন্য একজন নবাবকে খারাপ বলবো সেটা বলবো না। সুজাউদ্দিন যেভাবে প্রজাদের কথা ভাবতো সেটা কিন্তু আর বাকি নবাবদের মধ্যে আমি দেখতে পাই না। মুর্শিদ কুলি খানের খুব ভালো দিক হলো উনি রাজস্ব ব্যবস্থা খুব ভালোভাবে করেছিলেন, আইনের শাসন নিয়ে এসছিলেন, সেই সময় সমাজের মধ্যে একটা খুব সুন্দর আইন ব্যবস্থাটা ছিল, কেউ খারাপ কাজ করার আগে 10 বার ভাবতো। এদিক থেকে অবশ্যই মুর্শিদ কুলি খানকে আমি একটা ক্রেডিট দেবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে সমস্ত কিছু তৈরি করেছেন উনি, প্রথম যিনি তৈরি করছেন তার তো অনেক সমস্যা থাকেই, সেই সমস্যাগুলোকে ওভারকাম করে সুন্দরভাবে একটা গুছিয়ে সাম্রাজ্য তৈরি করছেন। বিশেষ করে উনি যখন এসেছিলেন তখন তো মুর্শিদাবাদ জলে জঙ্গলে ভর্তি, হ্যাঁ, মানে মুর্শিদাবাদের অতীত ইতিহাস এভাবে আর পাওয়া যায় না। শশাঙ্কের পরবর্তী মুর্শিদাবাদের স্থানীয় কিছু জনপদ ছিল বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, কিন্তু তাকে সাজিয়ে তোলা, জায়গাটাকে সাজিয়ে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদে রূপান্তরিত একদমই করাটা, যেটা ছিল সেটা কাশিমবাজার ওই এরিয়াতে ছিল, ঠিক। কিন্তু শহর মুর্শিদাবাদ যেটা মানে কিলা নিজামত যে এরিয়াটা, সেটা সম্পূর্ণটাই ওনার তৈরি, হ্যাঁ, এবং তাকে বড় করেছিলেন সুজাউদ্দিনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সৌন্দর্যবোধ। মুর্শিদ কুলি খান বাসস্থান তৈরি করেছেন, কিন্তু বাসস্থানটাকে সুন্দর করেছেন কে? সুজাউদ্দিন। অনেককে সুজাউদ্দিনকে শাহজাহানের সঙ্গে তুলনা করেন। একদমই তাই। আর আমার যেটা ভালো লাগে, প্রজাদের কথা, প্রজাদের সমস্যার কথা কিন্তু একটা নবাবই ভাবতেন। অনেকে হয়তো আপনাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ভাবেন যে সিরাজদৌল্লা
তো সিরাজদৌল্লার মৃত্যুর পর কিন্তু সাধারণ মানুষের চোখে জল আসেনি, তারা কিন্তু সেভাবে কান্না করেনি, বা সিরাজদৌল্লা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেছে সেটা আমরা সেভাবে কিন্তু ইতিহাসে পাই না, বরং গল্পে সিরাজকে পাই। দেখতে মানুষের ভিড় হয়নি, সিরাজকে মানে যাদের জন্য সিরাজের ওই অবস্থা হলো, সেই ইংরেজকে দেখার জন্য ভিড় বেড়েছিল রাস্তায়। একদমই তাই। ইতিহাস সেটা বলছে। অনেকে মনে করেন যে সেই সময় মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করেছিল, সিরাজদৌল্লার হাত থেকে নিষ্কৃতিটা তাদের একটা প্রয়োজনীয়তা ছিল। মুশকিলটা হলো তৎকালীন কোনো ঐতিহাসিকই তারা কেউই সিরাজউদ্দৌলাকে ভালো কিছু লিখে যাননি। একদমই তাই। এবং সবচেয়ে যেটা বলি, পলাশির যুদ্ধ নিয়ে আমরা অনেকেই জানি, সবাই জানি, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লাকে যারা হেল্প করলো, ইংরেজদের চরম বিরোধী ফরাসিরা পলাশির যুদ্ধে ওরা হেল্প করেছিল। সেই ফরাসিদের সবচেয়ে বড় যে সেনাধিনায়ক ম্যাসিয়ে ল সাহেব, তিনি সিরাজদৌল্লার ওয়েল উইসার ছিলেন। এবং সত্যি কথা বলতে পলাশির যুদ্ধে যদি কেউ ফাইট করে থাকে সেটা ফরাসিরাই ফাইট করেছে। মানে যুদ্ধটা হচ্ছে মেনলি ইংরেজ এবং ফরাসিদের। পরবর্তীকালে মীর মদনদের যে টিমটা বা এরা কিছুটা কাজ করেছেন, কিন্তু সেভাবে যুদ্ধটা কিন্তু করে উঠতে পারেননি। তো সেই ফরাসিদের যে অধিনায়ক ম্যাসিয়ে ল সাহেব, যাকে বলা হয় সিরাজদৌল্লার ওয়েল উইসার, তিনিও কিন্তু সিরাজদৌল্লার ক্যারেক্টার নিয়ে খারাপ মন্তব্যগুলোই করে গেছেন। মানে আমরা আজকে সিরাজদৌল্লাকে মনে রাখি এই জন্য যে উনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। ইংরেজরা আমাদের চরম শত্রু। ইংরেজরা 200 বছর আমরা পরাধীন হয়েছিলাম, হ্যাঁ, এবং ওই সিরাজউদ্দৌলার সঙ্গে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ ক্ষমতায় এলো। তারপর 200 বছর আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। সেই জন্য সব রাগটা গিয়ে পড়ে আমাদের মির্জাফরের উপরে। এবং সেক্ষেত্রে সিরাজউদ্দৌলা নামটা, মানে সেদিনকে আমি তাই একটা বিষয় চিন্তা করছিলাম যে মির্জাফর না থাকলে হয়তো সিরাজউদ্দৌলা এতটা গ্লোরিফাই হতেন না। একদমই তাই, এটা ভীষণ সত্যি কথা, তাই না? আর আরেকটা জিনিস আপনি দেখবেন, মির্জাফর যেটা করেছে সেই সময় কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না। সিরাজদৌল্লার দাদু আলীবর্দী খানও কিন্তু ঠিক একই রকমভাবেই তার প্রভুপুত্র সরফরাজ খানকে হত্যা করে নবাব হয়েছিলেন। এবং আমার যেটা মনে হয় মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করেছিল, এটা ছাড়া ওনার কোনো রাস্তা ছিল না। যদি পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা জিতে যেতেন তাহলে কিন্তু মির্জাফরের মনে হয় না খুব ভালো কিছু হতো, মির্জাফরকে কষ্ট ভোগ করতেই হতো। আর তার উদাহরণ কিন্তু আপনি দেখবেন কারাম আলী খাঁ, যাকে আলীবর্দী হত্যা করেছিল, মুস্তাফা খান, অনেকেই হয়তো জানেন না, মুস্তাফা খান হচ্ছে আফগান সেনাপতি, যার জন্য সিরাজদৌল্লা এবং আলীবর্দী বেঁচে ছিলেন। আদারওয়াইজ উনি যদি হেল্প না করতেন তাহলে কিন্তু বর্গীদের হাতে একদমই প্রায় শেষ অবস্থায় চলে গেছিলেন। ঠিক, আমরা সবাই জানি যে না, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা তার তরোয়ার বা মুকুট পাগড়ি সেটা মির্জাফরের সামনে দিয়ে বলেছেন যে আমাকে হেল্প করুন। কিন্তু আমরা ইতিহাসে কিন্তু একটা জিনিস জানি না, অনেকেই জানি না, সেটা হলো বর্গী আক্রমণের সময় যখন বর্গীরা ঘিরে ফেলেছিল এদেরকে, নবাব আলীবর্দী খান, সিরাজদৌল্লা, তখন কিন্তু আলীবর্দী খান এবং সিরাজদৌল্লা দুজন মিলে সেই মোস্তফা খানের কাছে গিয়ে ঠিক একই রকমভাবে নিজের হেল্প চেয়েছিল। আর ওই সময় কিন্তু মুস্তাফা খান এদেরকে হেল্প করেছিল। পরবর্তীকালে সেই মুস্তাফা খান কিন্তু প্রাইজ তো পানিনি, উল্টে তাকে হত্যা করা হয়েছে। একটা যুদ্ধে কেউ মারা যাবে সেটা ঠিক আছে, কিন্তু এবং তাকে প্রলোভন দেওয়া হয়েছিল যে তোমাকে বিহারের দায়িত্বটা, বিহারের ডেপুটি গভর্নর করে দেওয়ার পর্যন্ত প্রলোভন দেওয়া হয়েছিল যে এই যাত্রায় যদি রক্ষা পায় পরবর্তীকালে। এবং মোস্তফা খান মানে বিহার আক্রমণ করার পিছনে কারণ বা সিরাজের বাবার যে নিহত হওয়ার কারণ, জৈনুদ্দিন আহমেদ যখন নিহত হলেন, সেটার কারণটাই ছিলেন কিন্তু মানে যদি আমরা ঘুরিয়ে দেখি আলীবর্দী খাঁ। কারণ আলীবর্দী খাঁ বলেছিলেন তোমাকে বিহারের দায়িত্ব দেওয়া হবে, অথচ দিলেন তিনি সিরাজের বাবা জৈনুদ্দিন আহমেদকে। তিনি তখন দেখলেন যে আমি তো আমার পেলাম না প্রাপ্যটা, বর্গীদের সঙ্গে লড়াই করলাম অথচ প্রাপ্য পেলাম না, তিনি নিজেই চলে গেলেন বিহার দখল করতে। এবং যার ফলে সেখানে এই মানে নারকীয় কাণ্ডটা হলো, সিরাজের বাবা নিহত হলেন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এখন যেরকম বলা হয় ভারতীয় যে সেনা, তার মধ্যে গোর্খা রেজিমেন্ট যারা আছে তারা দুর্ধর্ষ, তারা মানে এক্সট্রিম পর্যায়ে শক্তিশালী। তো সেই সময় কিন্তু আফগান সেনা যারা ছিল তারা কিন্তু বাঙালি সেনা বা বাংলার নবাবের যে সেনা ছিল তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং দক্ষ সেনা হিসেবে পরিচিত ছিল। তো এরা হেল্প করেছিল বলেই সেই দিন আলীবর্দী খাঁ যখন রক্ষা পেয়েছিল। শুধু তাই নয়, এরা কিন্তু নিজেদেরকে বীর মনে করতেন এবং সবচেয়ে নবাবের সবচেয়ে শক্তির জায়গা ছিল এরাই। তাদের সাথে বিশ্বাসঘাতকতা করাটা মনে হয় একটা বড় ভুল হয়েছিল। আর এই সবটাই কিন্তু মির্জাফর জানতেন।
যে যারা যারা আলীবর্দীকে হেল্প করেছে কোনো না কোনো সময় আলীবর্দী তাদের ক্ষতি করে গেছে। তাহলে মির্জাফর যদি পলাশী যুদ্ধে হেল্প করে যায় তাহলে কি তাকে সেই প্রাইজ পাবে? এবং যদি পরপর যদি আমরা দেখি যে শুরু থেকে যেখানে সুজাউদ্দিন তাকে কাজ দিলেন, সেই সুজাউদ্দিনের ছেলে সরফরাজকে হত্যা করলেন আলীবর্দী। একদম। বর্গী দমনের সময় যে আমাদের মোস্তফা খাঁ বাঁচালেন, প্রায় প্রাণরক্ষাই করলেন, একদম তাকেও মেরে ফেললেন আলীবর্দী করলেন। এই প্রসঙ্গে করম আলী খাঁটাও আমি বলবো, মানে যখন বিহারের ডেপুটি নবাব হয়ে আলীবর্দী গিয়েছিলেন তখন ওখানে কিন্তু একটা অশান্তি চলছিল। সেখানে ওখানে গিয়ে গিয়ে যে ক্ষমতা, মানে নবাবের পদ পাওয়া, ডেপুটি নবাবের পদ পাওয়া এক জিনিস, আর বাস্তবে নিজের ক্ষমতা ওখানে খাটানো সেটা আরেক জিনিস। সেটা করতে গিয়ে যখন বিদ্রোহগুলো দমন করার প্রয়োজন হয়ে উঠলো তখন আলীবর্দী একা কিন্তু পারতেন না। করম আলী খাঁ ছিল বলেই কিন্তু আলটিমেটলি বিহারের সত্যি সত্যি নিজের আন্ডারে আনতে পেরেছিলেন, বিহারের শাসন ব্যবস্থাটা নিজের কন্ট্রোলে আনতে পেরেছিলেন আলীবর্দী। পরবর্তীকালে যখন আলীবর্দী খাঁ দেখতে পেলেন যে এই করম আলী খাঁ ধীরে ধীরে নিজের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে বা আলীবর্দীর অনুগত হলেও তার নিজস্ব একটা সত্তা তৈরি হচ্ছে, তখন কিন্তু আলীবর্দী একে হত্যা করার প্ল্যান করে ফেললেন বা একে হত্যা করিয়ে দিলেন। এটাও তো একটা খারাপ দিক, মানে যে আমার জন্য খাটছে, যে আমার জন্য অনেক কিছু করছে, তার ক্ষমতা বেড়ে গেলে যে আমি তাকেই হত্যা করে দিই, তো এখান থেকে তো মির্জাফর শিক্ষা নেবেনই। যেমন আমরা হোসেন কুলি খাঁর হত্যাটাও দেখেছি, কারণ দুটো কারণ জানা যায়। একটা হচ্ছে তার আমিনা বেগম এবং ঘসেটির সঙ্গে তার অবৈধ সম্পর্ক, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো হোসেন কুলি খাঁ অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেছিলেন। আলীবর্দী খাঁ কিন্তু ভীত ছিলেন, যে তিনি ভেবেছিলেন যদি মানে পরবর্তী নবাব তিনি সিরাজকে ভেবেই রেখেছেন, সেই জায়গায় যদি হোসেন কুলি তার মানে শক্তি বলে সে যদি দখল করে মুর্শিদাবাদের নবাব, হ্যাঁ, ওই জন্য দুটো ইস্যুকে কাজে লাগিয়েছিলেন উনি। একদমই তাই। এক্ষেত্রে একটা দিক ধার্মিকভাবে, মানে সাধারণ মানুষের কিন্তু হোসেন কুলির প্রতি একটা শ্রদ্ধা ছিল, প্লাস বাংলাদেশের উনি যে দেওয়ান ছিলেন মানে বাংলা বিহার উড়িষ্যার বাংলার অংশটা, হ্যাঁ, তো ওখানে যে প্রচুর অর্থ আসতো ওখান থেকে, চাষবাস থেকে হোক, বিজনেস থেকে হোক, সেই তুলনায় কিন্তু বিহার বা উড়িষ্যা তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। তো যেখান থেকে এত টাকা আসছে কিন্তু খরচ নেই। আর তিনটে মানে মানে পুরো সুবার যে তার ইনকাম আছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম ইনকামটাই কিন্তু বর্গীদের সাথে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে গেছিল। কিন্তু নওয়াজ আহমেদ খান, ঘসরত বেগমের স্বামী, বা এদের যে দেওয়ান হোসেন কুলি খাঁ, এদের কিন্তু সেই খরচটা ছিল না। এদের ইনকাম যেমন হচ্ছে, কিন্তু এদেরকে নবাব সেনা পুষতে হচ্ছে না, সেনাদের সেইভাবে বেতন দিতে হচ্ছে না, ডিরেক্ট তো দিতে হচ্ছে না, নবের মাধ্যমে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো যার ফলে এদের কাছে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি ছিল। আপনি খেয়াল করে দেখবেন যখন আমিনা বেগমকে আফগানরা নিজেদের রাখলো, মানে গ্রেপ্তার করে রাখলো নিজেদের কাছে, তখন নিজের মেয়েকে ছাড়ানোর জন্য যে সেনা নিয়ে যুদ্ধ করতে যাবেন আলীবর্দী খান, সেই সময় কিন্তু টাকার সমস্যা হয়েছিল ওনার। কে হেল্প করেছিল? নওয়াজ আহমেদ। একদম। এবং সেই সময় সেনারা কিন্তু যেতে চাইছিলেন না, মানে তারা অনেক দিন থেকে বেতন পাচ্ছিলেন না বলে। তো সেই সময় কিন্তু সেনাদেরকে রাজি করানো এবং তাদের সেই মুহূর্তের বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা করা, এই সমস্ত কিছু কিন্তু করেছেন ঘসরত বেগমের স্বামী। কিন্তু আমরা ঘসরত বেগমকে খারাপভাবে দেখি। অদ্ভুত একটা ব্যাপার এখানে ইতিহাসে, যে যদি কোনো নবাবের জন্য মুর্শিদাবাদের মানুষ কেঁদে থাকে তার মারা যাওয়ার জন্য, সেটা কিন্তু নবাব নওয়াজ মোহাম্মদ খাঁ। কিন্তু তার যে এই গৌরব, সেটা যেন সব কিছু হারিয়ে গেছে ঘসেটি বেগমের ছায়ায়। যেহেতু ঘসেটি বেগমকে কলঙ্কিত করা হয়েছে, তাকে বিশ্বাসঘাতকতার একটা তকমা জুড়ে দেওয়া হয়েছে, সেখানে তার স্বামী নওয়াজ মোহাম্মদ, যিনি মানে এত অবদান তার, মানে আলীবর্দীর বকলমে বা তার অবর্তমানে মুর্শিদাবাদের নবাবই কিন্তু এবং সমসাময়িক মানুষজন কিন্তু ওনাকে ভীষণ শ্রদ্ধা করতেন। এবং গরিব দুঃখীদের উনি যে মানুষের উপকার করতেন, সেটা প্রচারের আলোয় কখনো আসতো না। হ্যাঁ, উনি গোপনে কিন্তু তাদেরকে সেই সব মানুষদের উপকার করে যেতেন। আচ্ছা, সেদিনকে আপনি বলছিলেন যে পরীক্ষার জন্য, হ্যাঁ, যে মুর্শিদাবাদের ইতিহাসের উপরে বেশ কিছু প্রাইমারির ক্ষেত্রে কিছু প্রশ্ন নিয়ে আপনি বলছেন যে এগুলো মানুষের জানা দরকার, সেরকম বলুন না, আমার যারা আছেন পরীক্ষার্থী তাদের কাছে। আমি প্রশ্নগুলো করি, আপনি উত্তরগুলো দিন। সর্বনাশ, এটাই সবচেয়ে ভালো হবে। না, এগুলো খুব স্বাভাবিক। প্রথম প্রশ্ন যেটা করে সেটা হলো হাজারদুয়ারি কে নির্মাণ করেছিলেন? নবাব নাজিম হুমায়ুন শাহ। আচ্ছা, নবাব নাজিম হুমায়ুন শাহ। ইমামবাড়া কে তৈরি করেছিলেন? তার ছেলে ফেরাদুন শাহ। আচ্ছা,
কাটরা মসজিদ কী জন্য বিখ্যাত? নবাব মুর্শিদ কুলি খাঁর কবর আছে এবং সেখানে মানে একটা সবথেকে মুর্শিদাবাদের বড় ঐতিহাসিক একটা মসজিদ। একদমই তাই। এবং বাংলার প্রথম নবাবের, বাংলা বলবো কি মুর্শিদাবাদের প্রথম নবাব বলবো নাকি? হ্যাঁ, বাংলার নবাব বলাটা ভুল হবে, কারণ মুঘল আমলেও আমরা নবাবদের পেয়েছি। সুবে বাংলার মুর্শিদাবাদের প্রথম নবাব হিসাবে আমরা পেয়েছি, যদিও আগের কনসেপ্টগুলো দেওয়ান আর সুবেদার হিসাবে ছিল, মানে একজনের হাতে পুরো ক্ষমতাটা আমরা মুর্শিদ কুলি খান থেকেই আমরা দেখেছি যেটা এসেছে। তবে কাটরা মসজিদের সঙ্গে যেগুলো হয়তো এগুলো প্রশ্নে আসবে না, সব থেকে বড় বিষয় যে কাটরা মসজিদ যাকে দিয়ে মুর্শিদ কুলি খান তৈরি করিয়েছিলেন, আমাদের মুরাদ ফরাস, সেই মুরাদ ফরাস এত অন্যায় করেছিলেন, বিভিন্ন প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ আজও কাটরা মসজিদ দেওয়াল ভেঙে পলেস্তারা পড়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছে কারুকার্য করা ইট, সেগুলো উনি ভেবেছিলেন যে এগুলো হয়তো ভবিষ্যতে বেরোবে না, কারণ প্লাস্টার চাপিয়ে দিয়েছেন তো সেই সময় চুনসুরকির গাঁথনি, সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসছে, যার ফলে এটা একটা বোঝা যায়। আর ওই এলাকায় নাকি সেই সময় কোনো মানুষ যেতে পারতো না, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেটা নির্মাণ করার জন্য। ওই এলাকাতে কেউ, আমাদের কমল বন্দ্যোপাধ্যায়ের বইটা থেকে বেশ এটা দেখা, মানে এই ঘটনাগুলো দেখা যায় যে যে যেত আশেপাশের রাস্তায় তাকে ধরে নাকি ওই মসজিদ নির্মাণের কাজে উনি লাগিয়ে দিতেন। এবং উনি যে এই অন্যায়টা করেছিলেন, সেই অন্যায়টা মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর নবাব সুজাউদ্দিন যখন ক্ষমতায় এলেন, তিনি কিন্তু অন্যায় শাস্তি স্বরূপ মুরাদ ফরাসকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একদমই তাই। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে নিই, মুর্শিদ কুলি খান তাহলে কেন শাস্তি দিতে পারেননি? তার কারণ সম্ভবত মুর্শিদ কুলি খান আগে একটা ফরমান জারি করেছিলেন যে উনি 1 বছরের মধ্যে এত বড় একটা মসজিদ বানাবেন এবং সেই ব্যাপারে উনি যেভাবে খুশি বানাতে পারেন মুর্শিদ কুলি খান সেখানে হস্তক্ষেপ করবেন না। মানে ইয়ে করে নিয়েছিলেন যে তার কাজের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না মুর্শিদ কুলি খান, যার ফলে তিনি একদম স্বেচ্ছাচারিতা করেছিলেন এটা বানাতে গিয়ে। কিন্তু ওই পাপের তো শাস্তি পেতেই হবে। সেই সুযোগে যে সেই সুজাউদ্দিনের কথাই কিন্তু আসছেন একদম, হ্যাঁ, যে তিনি কিন্তু এই অন্যায়গুলো বরদাস্ত করেননি। সেটাই, তিনি কিন্তু একদম মৃত্যুদণ্ড, মানে সব থেকে শেষ শাস্তি মৃত্যুদণ্ড, যেটা আমরা মুর্শিদ কুলি খাঁর ক্ষেত্রেও, এটা ঐতিহাসিক কতটা সত্য বা সত্য নয় সেটাও যেহেতু কনফিউশন আছে, কোনো সেভাবে লেখা পাওয়া যায় না যে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সত্যি সত্যি দিয়েছিলেন কি দেননি আমরা জানি না, কিন্তু সেই সময়ের পরবর্তীকালের মানুষজন, মানে এক কথায় নবী যুগের শেষ দিকটা, মানে সিরাজদৌল্লার সময়ের বা তার পরবর্তীকালে যে মানুষজন মনে করতেন যে উনি ন্যায়পরায়ণ, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ, মানে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কঠোর হতে উনি মানে ভাবতেন না। অ্যাকচুয়ালি আমরা পাই না কেন যে সেই সময় কিন্তু ইতিহাস লেখা বা মুর্শিদ কুলি হোক বা যেই, মানে কাউকে দিয়ে ইতিহাসটা লেখাননি। আমরা কাদের ইতিহাসগুলো থেকে জানতে পারছি, আমরা পরবর্তীকালে যারা লিখিয়েছিলেন ইতিহাস এক প্রকার, সেই সময় থেকে আমরা জানতে পারছি, এবং তারা যেটুকু লোকমুখে শুনেছেন সেটাই তারা করে আসছে, সেটাই করেছে। মুঘলদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একদম বাবর থেকে যদি শুরু করি, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজেদের একজন করে সভাসদ, একজন সভাকবি যা হোক, একজন কাউকে দিক তাদের জীবনীটা লিখিয়ে গেছেন। বাবর নামা থেকে পাই, হুমায়ুন নামা থেকে পাই, আমরা আলমগীর নামা থেকে আমরা আওরঙ্গজেবের জীবনী পাই। এই প্রসঙ্গে দুটো কথা বলবো। এক হচ্ছে পরবর্তীকালে আলীবর্দীর সময় তারিখি বাংলা মাহবাদি জাং, হ্যাঁ, এটা কিন্তু আলীবর্দীর একজন কাছের মানুষই লিখেছিলেন পরবর্তীকালে, তো সেখান থেকে কিন্তু আমরা অনেক অথেন্টিক তথ্যগুলো পাই। ঠিক। আর আরেকটা ব্যাপার হলো, মুর্শিদ কুলি খানের সময়, এটা আমার শোনা কথা, মুর্শিদ কুলি খানের সময় সেরকম ইতিহাস লেখানোর জন্য হয়তো কেউ ছিলেন না, কিন্তু কিলা নিজামতের সমস্ত হিসেব যেগুলো, সমস্ত ফরম্যান জারি করা, এগুলো কিন্তু রেকর্ড থাকতো, নিজামতি রেকর্ড, যেটা আমি কখনো দেখার সুযোগ পাইনি। আমি আসলে সৈয়দ রেজা আলী খান স্যারের সান্নিধ্য পেয়েছি, তার স্নেহ পেয়েছি। আমি ওনার কাছে শুনেছিলাম যে কিলা নিজামতের যে লাইব্রেরি আছে সেখানে নিজামতি রেকর্ড নাকি আছে, সেটা ফার্সি ভাষায় লেখা, এবং সেখানে সমস্ত কিছু, মানে আমরা কি করি, মানে যা ইচ্ছে করি, কিন্তু নবাব তো সেরকম যা ইচ্ছে করতে পারে না, উনি যা কিছু করতেন সমস্ত কিছু রেকর্ড থাকতো, এবং সেই রেকর্ডগুলো নাকি এখনও অবধি ফার্সি ভাষায় লেখা, সেই রেকর্ডটা আছে। এই রেকর্ডটা ছিল বলেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম লুৎফুন্নেসা বেগমের পরবর্তী জীবনের কথা। একদম, হ্যাঁ, সিরাজউদ্দৌলার প্রথম মানে বৈধ স্ত্রী ওমদাতুন্নেসা যে পরবর্তীকালে জীবিত ছিলেন, এবং তিনি যে আবার বিবাহ করে ফেলেছিলেন নতুন করে, সেটাও কিন্তু আমরা এই রেকর্ড থেকে জানতে পেরেছি। বেগম লুৎফুন্নেসা যে তার ভাতা যেটা যে পেতেন, সেটা বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, সেই দরখাস্ত, সেগুলো কিন্তু সবই এই কেল্লা নিজামতের রেকর্ড থেকেই জানা যায়। ঐতিহাসিকরা ইতিহাস লিখে যাননি, কিন্তু এই রেকর্ডগুলো কিন্তু প্রচুর কাজে লেগেছে, এবং পরবর্তীকালে যারা গবেষণা করেছেন তারা সুযোগটা পেয়েছেন,
লাইব্রেরি থেকে এই ধরনের তথ্যগুলো নেওয়ার, তাদের মাধ্যমে তথ্যগুলো বেরিয়ে এসছে আমাদের কাছে। একদমই তাই।